আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। অনেক ভালো কাজের মধ্যে কেবলমাত্র একটি দুটি সামান্য বাজে দৃষ্টান্ত সমগ্র ভালো কাজের এই যে ভাবমূর্তি সেটি বিঘ্নিত হয়ে যায়, এমনটা আমরা জানি বা বলতে পারি। যেমন ওই যে একটা উদাহরণ তো প্রায়শই আমাদের সমাজে প্রচলিত, যে এক বালতি দুধের মধ্যে এক ফোঁটা গোচেনা সমস্ত দুধকে নষ্ট করে দেয়। তেমনি বাংলাদেশের প্রেক্ষাপটে নানা সময় নানা সরকারের সময় এই ধরনের অনেক ঘটনা ঘটে। একটি বা দুটি কটু দৃষ্টান্তের কারণে ওই সরকারগুলোর অনেক ভালো কাজের ভাবমূর্তি বিনষ্ট হয়। গত মঙ্গলবার অর্থাৎ মার্চ মাসের 10 তারিখে বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য সাধারণ যুগান্তকারী ঘটনা ঘটে গেল। প্রায় 4 কোটি পরিবারের নারী প্রধানকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সৎ নিয়তে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি ফ্যামিলি কার্ড প্রদানের যে কথা তিনি নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি হিসেবে বলেছিলেন, তার একটি শুভ সূচনা ঘটল 10ই মার্চ মঙ্গলবার। তিনি 37,567 পরিবারের নারী প্রধানের হাতে এই ফ্যামিলি কার্ড আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে ওই যে 5 বছরে 4 কোটি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড দেওয়ার এই প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এটি অত্যন্ত চাঞ্চল্য সৃষ্টিকর একটি সরকারের কার্যক্রম বলাই যেতে পারে, এবং 55 বছরের ইতিহাসে সবচেয়ে সমাজ বান্ধব কর্মসূচি হিসাবে এটিকে চিহ্নিত করার যথেষ্ট কারণ, যুক্তিসঙ্গত সুযোগ এগুলো আছে। এর মধ্যে ওই একই দিন অর্থাৎ 10ই মার্চ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে এমন একটি সিদ্ধান্ত আসলো যেটি শিক্ষা সংশ্লিষ্ট কারোরই পছন্দ হয়নি। স্পষ্টভাবে বলা যায়, এই সিদ্ধান্ত পছন্দ করবেন অথবা এই সিদ্ধান্ত ডিফেন্ড করবেন এমন কোনো বিবেচক লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে কিনা আমি সন্দেহ প্রকাশ করি। সেখানে যায় শিক্ষামন্ত্রী হিসাবে দায়িত্ব যখন ডক্টর আ.ন.মা এহসানুল হক মিলনকে দেওয়া হলো, দেশের মানুষ খুব খুশি হলেন। কারণ মিলন সাহেব 2001 থেকে 2006 সাল পর্যন্ত যখন তিনি শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তখন তার কর্মকাণ্ড দেশের মানুষকে দারুণ ইন্সপায়ার্ড করেছিল। এই মানুষটিকে শিক্ষামন্ত্রী করার পরে তিনি ঘোষণাও করেছিলেন যে তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবেন, শিক্ষাকে বিশ্বমানের করবেন। বাংলাদেশের ছাত্ররা তারা বিদেশে লেখাপড়া করতে যাবে না, বরঞ্চ দেশের বাইরে থেকে শিক্ষার্থীরা বাংলাদেশে লেখাপড়া করতে আসবে। এই স্বপ্ন তিনি দেখিয়েছিলেন, যদিও অনেকেই বলবেন এটি অতি উচ্চমাত্রার স্বপ্ন। তারপরও মিলন সাহেব ভালো করবেন এমনটি জনগণের প্রত্যাশা ছিল। তার মন্ত্রণালয়ে এই যে বেসরকারি স্কুল কলেজ ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে গেলে কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না, এই সিদ্ধান্তটি অত্যন্ত একটি বলবো বাজে দৃষ্টান্ত হবে যদি এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়। আমরা জানি শিক্ষা এই যে পর্যায়গুলোতে স্কুল কলেজে বিগত দিনের রাজনীতিকরণ এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দাপটে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষিত শিক্ষকরা, বিশেষ করে প্রতিষ্ঠান প্রধান হেডমাস্টার কিংবা প্রিন্সিপাল সাহেবরা অত্যন্ত তটস্থ থাকতেন এদের অন্যায় প্রভাবের কাছে। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটি সিদ্ধান্ত অত্যন্ত প্রশংসিত হয়েছিল। তারা প্রথমে 2024 সালে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে সভাপতি হতে গেলে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী শিক্ষাগত যোগ্যতার কথা তারা উল্লেখ করেছিলেন। পরবর্তীতে 2025 সালে এই প্রবিধান তারা সংশোধন করে স্কুলের ম্যানেজিং কমিটির জন্য স্নাতক পাস এবং কলেজের গভর্নিং বডির চেয়ারম্যানের জন্য স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রি অথবা 4 বছরের স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি, এই শিক্ষাগত যোগ্যতা তারা স্থির করেছিলেন, যেটি প্রশংসিত হয়েছিল, যার বিপক্ষে কেউ সমালোচনা করেনি। সেই সিদ্ধান্তটি রিভিউ করা বা পরিবর্তন করার কেন আবশ্যকতা হলো, এই প্রশ্ন উঠবেই। আমি প্রথমে একটু ঘটনাটি কি আপনাদেরকে একটু উল্লেখ করি। মঙ্গলবার অর্থাৎ 10ই মার্চ দুপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024 রিভিউ সংক্রান্ত এক সভা শিক্ষা মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.মা এহসানুল হক মিলন। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। সবাই আলোচনার পর সিদ্ধান্ত গৃহীত হয় যে
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বা গভর্নিং বডির চেয়ারম্যান পদে শিক্ষাগত যোগ্যতা শিথিল করা হবে। এক্ষেত্রে বর্তমান প্রবিধানমালায় থাকা ন্যূনতম স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা বাতিল করে আগের নিয়মে ফেরানো হবে, অর্থাৎ কমিটির সভাপতি বা বডির চেয়ারম্যান হতে নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না। এই শিথিলতার কারণে এমন এমন ব্যক্তি ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে সভাপতি হওয়ার ঝুঁকি থাকবে যারা নিজেরা শিক্ষিত হবেন না, এমনটা ধরে নেওয়া বলা যায়, তারা শিক্ষার মূল্যও বুঝবেন না। তাদের দ্বারা তটস্থ হবেন প্রধান শিক্ষক, প্রিন্সিপাল কিংবা স্কুলের শিক্ষিত নিরীহ শিক্ষকরা। তাদের এই রাজনৈতিক প্রভাবে বিধ্বস্ত হওয়ার একটা ঝুঁকি থেকে যায়, সেই সিদ্ধান্তই শিক্ষা মন্ত্রণালয় গ্রহণ করলো। ফলে এই সিদ্ধান্তটি একটি উৎকৃষ্ট সিদ্ধান্ত এমন বলার লোক একজনও খুঁজে পাবেন না, এটি মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। যার কারণে এই সিদ্ধান্ত গ্রহণের 2 দিন অতিবাহিত হওয়ার পরেও এর পক্ষে ইতিবাচক কোনো প্রতিক্রিয়া নাই। নেতিবাচক প্রক্রিয়াও যে খুব উচ্চকণ্ঠে হয়েছে তাও কিন্তু না, অর্থাৎ যারা স্বার্থ সংশ্লিষ্ট আছেন তারা মুখ খুলছেন না। তবে আমি নিশ্চয়ই করে অত্যন্ত অপ্রীতিকর মনে করি যে শিক্ষক সংগঠনগুলো, এই শিক্ষার সাথে সংশ্লিষ্ট একাধিক সংগঠন আছে, যাদের কোনো প্রতিক্রিয়া না দেখতে পারা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি একটু ইতিহাসটা বলি। 2024 সালের মে মাসের আগে এই রকমই ছিল পরিস্থিতি, যে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে গেলে কোনো ধরনের শিক্ষকতার যোগ্যতা লাগতো না। ওই ফ্যাসিবাদী সরকারের মতো জনবিচ্ছিন্ন সরকারও তারা এক পর্যায়ে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে গেলে শিক্ষাগত যোগ্যতার একটা বার তারা তৈরি করেছিলেন। সেই 2024 সালের মে মাসে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি প্রবিধানমালা 2024, এটি প্রথম ফ্যাসিবাদী সরকারের আমলে যখন প্রণয়ন করা হয়, তখন সভাপতির যোগ্যতার বিষয়ে বলা হয়েছিল এইচএসসি বা সমমান পরীক্ষায় অনুত্তীর্ণ কোনো ব্যক্তি ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত হতে পারবেন না, অর্থাৎ অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট পাস হওয়া দরকার ছিল। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তো আরও যুগোপযোগী এবং সময় উপযোগী বাস্তবতার নিরিখে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের 31 আগস্ট প্রবিধানমালা তারা সংশোধন করে এবং সেখানে ওই যে পূর্বের নিয়ম অনুযায়ী এটা স্নাতক পাস স্কুলের ক্ষেত্রে এবং কলেজের ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি অথবা 4 বছরের স্নাতক ডিগ্রিধারী, এটি তারা সংযুক্ত করেছিলেন 2025 সালের 31 আগস্ট। মঙ্গলবার যে সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় নিল, অর্থাৎ ফ্যাসিবাদী সরকারের 2024 সালের মে মাসের সিদ্ধান্তের পূর্বে অবস্থায় বর্তমান সরকার ফিরে যাবে যদি এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কার্যকর হয়। এখন এই সিদ্ধান্তটি নিয়ে স্বাভাবিকভাবেই তীব্র অসন্তোষ, ক্ষোভ এটি সমাজে আছে। যদি এটি বুঝতে পারেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রী বা কর্তা ব্যক্তিরা একটু চোখ বুলান, তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন। আর দেখতে পেরে যদি মনে গাঁথতে পারেন, নিশ্চয়ই এই জায়গা থেকে আপনারা সরে আসবেন, এটি আমরা প্রত্যাশা করি। এক্ষেত্রে দেখা যায় যে আমরা সর্বশেষ একটা পরিস্থিতি জানি, যেটি প্রথম আলোর মতো একটি পত্রিকায় নিউজ হয়েছে, সেটি হলে অত্যন্ত সাধুবাদ জানাবো এবং আমরা প্রীত হব, সুখী হব, সন্তুষ্ট হব, সন্তোষ প্রকাশ করব, স্বস্তি পাব। সেটি আমরা দেখেছি সভাপতি শিক্ষকতা যোগ্যতা শিথিলের আলোচনা সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শের পরে। আমরা এইটার মাধ্যমে বুঝি যে ওই সিদ্ধান্তটি বাস্তবায়নের ক্ষেত্রে মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর পরামর্শ নেবেন। এক্ষেত্রে আমরা অত্যন্ত আশাবাদী যে প্রধানমন্ত্রী এই জনগণকে অসন্তুষ্ট করার এই সিদ্ধান্ত তিনি সম্মতি দেবেন না, এটা আমরা প্রত্যাশা করি। আমরা দেখি কি অবস্থায় থাকে। এখন আসুন এই যে ক্ষোভ এবং অসন্তোষের মাত্রা শুনুন। জাগো নিউজ মিডিয়ায় একটা এই বিষয়ে নিউজ হয়েছে। এই মিডিয়ার নিউজে শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ না করে ওই মিডিয়াকে বলেছেন, মিডিয়ায় বিষয়টি আসার পর এটা নিয়ে ঝামেলা হচ্ছে, কারা বাইরে তথ্য দিয়েছে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে, হয়তো সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন শিক্ষামন্ত্রী। অর্থাৎ দেখুন, অ্যাটিচিউডটা দেখুন, কারা এই সিদ্ধান্তটি বাইরে দিল এটি নিয়ে একটা আলোচনা চলছে। অর্থাৎ এই জন্য দায়ী ব্যক্তিকে খুঁজে বের করা হচ্ছে। আচ্ছা, এই সিদ্ধান্ত কি গোপন রাখা সম্ভব? এই যে আমলাতান্ত্রিক মানসিকতা, এই যে পিছনে ফিরে যাওয়ার চেষ্টা, এই ঘাপটি মারা যে অংশের জন্য দায়ী, যদি প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত বাতিল করবেন আমরা প্রত্যাশা করি, সাথে সাথে এই ধরনের
সিদ্ধান্ত গ্রহণের কারিগরদেরকে খুঁজে বের করে তাদেরকেও একটু শাস্তি দেওয়া প্রয়োজন বলে মনে করছি। এই বিষয়ে ওই জাগো নিউজে কি আলোচনা হয়েছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওই নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, সেখানে মন্ত্রীর চেয়ে সচিব এটি করতে বেশি আগ্রহ ছিলেন। লক্ষ্য করুন, মন্ত্রীর থেকে সচিব, আমলাতান্ত্রিক যে বিষয়গুলো আমরা নানা সময় বলি। তারপর সিদ্ধান্ত হয় যে এটি শিথিল করা হবে, এই জন্য প্রবিধানমালা সংশোধন করে গেজেট জারি করা হবে, কিন্তু সংবাদ প্রকাশের পরে বিষয়টি ঘোলাটে হয়। এখন এটা বাস্তবায়ন হবে কিনা তা বলতে পারছি না। ওই যে প্রথম আলো নিউজ অনুযায়ী যেটা আমরা মোটামুটি বুঝতে পারি, যেটি এখন প্রধানমন্ত্রীর দ্বারস্থ যদি হন, তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি যে এ নিয়ে কোনো অন্তত জনগণ অসন্তুষ্ট হবে এমন সিদ্ধান্ত গৃহীত হতে যাচ্ছে না। আমি এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য তো অবশ্যই আমরা পরামর্শ দেব বা অনুরোধ করব। পাশাপাশি একটি কথা বলতে চাই, এই যে গভর্নিং বডি, এই যে ম্যানেজিং কমিটি, এটিরই আর কি বর্তমান বাস্তবতায় কোনো আবশ্যকতা আছে? আমরা জানি একসময়ের বাস্তবতা ছিল শিক্ষা বিস্তারে স্থানীয় পর্যায়ে প্রভাবশালী উচ্চবংশীয় যাদের অর্থবিত্ত সম্পদ আছে মানুষ তাদের দ্বারস্থ হতো, অথবা তারা উদ্যোগী হতেন, হয়ে তারা নিজেদের জমিতে নিজেরা অর্থকড়ি দিয়ে, অথবা গ্রামের মানুষ, একটু অগ্রসর মানুষ, তারা চাঁদা তুলে একটা শিক্ষা প্রতিষ্ঠান গঠন করতেন। এবং জিয়াউর রহমানের আগে তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য কোনো বেতন কাঠামো বা চাকরি বিধি ছিল না। সেই সময়ের পূর্বের কথা আমি বলছি। তখন দেখা যেত এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা এবং স্থানীয় শিক্ষানবিশ ব্যক্তিরা তারা এই শিক্ষকদেরকে একটা থোক বরাদ্দর মতো কিছু অর্থ দিতেন। কোথাও কোথাও শিক্ষকরা দূরবর্তী স্থান থেকে আসতেন, কারণ তখন সমাজে শিক্ষিতের সংখ্যাও কম ছিল, শিক্ষকতা পেশায় নিয়োজিত হওয়া মানুষের সংখ্যা কম ছিল। তাদেরকে দেখা যেত ওই সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা তাদের বাড়িতে বা কাচারি ঘরে রাখতেন, তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হতো এবং কোনোভাবে একটু থোক বরাদ্দ দেওয়া হতো। অর্থাৎ শিক্ষকতা পেশা সে সময় খুব ঝুঁকিপূর্ণ ছিল। সেই অবস্থায় শিক্ষা বিস্তারে এই প্রভাবশালী ব্যক্তিরা অবদান রাখতেন। তখন এই গভর্নিং বা ম্যানেজিং কমিটির একটা বিস্তর এই আবশ্যকতা ছিল, কারণ তারাই এই প্রতিষ্ঠানগুলো অর্থ দিয়ে, সাপোর্ট দিয়ে তারা পরিচালনা করতেন। কিন্তু যুগ পাল্টেছে। বর্তমান ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বা অবকাঠামোগত যা কিছু আছে এটি সরকারের পক্ষ থেকেই করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে শতকরা 100% বেতন এখন দেওয়া হয়, যদিও প্রয়োজনের নিরিখে এটি সঠিক না, তারপরও বেশ কিছু ভাতা বা আর্থিক সুবিধা এগুলো প্রদান কার্যক্রম চালু হয়েছে। ইতিমধ্যে আমরা জানি উৎসব ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নতুন সরকার গ্রহণ করেছে এবং শিক্ষাকে জাতীয়করণের একটা দাবি সামনে এসেছে, যেটি নিয়ে একটা অনুকূল মনোভাবও সরকারের মধ্যে আছে বলেই আমরা বিবেচনা করি। ফলে এমনকি আগে যেমন শিক্ষক নিয়োগ এগুলো গভর্নিং বডির হাতে ছিল, এখন সেটিও যুগোপযোগী করা হয়েছে। এখানে উপযুক্ত মর্যাদা সম্পন্ন, শিক্ষকগত যোগ্যতা সম্পন্ন শিক্ষকদেরকেই একটা নীতিমালার মধ্যে দিয়ে নিয়োগ করা হচ্ছে। গভর্নিং বডি সেখানে কর্তৃত্ব দেয়। তহবিল সংগ্রহে গভর্নিং বডির কোনো ভূমিকা নাই। আগে বেতন বিলে স্বাক্ষর করা লাগতো গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি, এখন সে ব্যবস্থাও নাই। এখন স্বয়ংক্রিয়ভাবে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন ব্যাংকে চলে যায়, তারা সেখান থেকে বেতন তুলেন। ফলে এই গভর্নিং বডি মাথার উপরে একটি পাহাড় হয়ে অবস্থান করেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন বা শিক্ষার মান উন্নয়নে কোনো ভূমিকা রাখার যোগ্যতা রাখেন না, বরঞ্চ প্রতিষ্ঠান প্রধান যদি অসৎ হন তার সঙ্গে যোগসাজশে তারা দুর্নীতিতে জড়িয়ে যান, আর প্রতিষ্ঠান প্রধান যদি সৎ এবং দক্ষ হন তার সঙ্গে তারা মনস্তাত্ত্বিক বিরোধে জড়িয়ে যান। ফলে শিক্ষা প্রতিষ্ঠান একটি অব্যবস্থা, বিশৃঙ্খলা যুগের মধ্যে সবসময়ই থাকে। ফলে আমি মনে করি বর্তমান বাস্তবতায় গভর্নিং বডির এই আবশ্যকতা আছে কিনা এই প্রশ্নটি সামনে এনে অন্য কোনো যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করাটা এখন একান্ত জরুরি। প্রথমত আজকের আলোচনায় আমরা বলতে চাই সরকার অবশ্যই এই সিদ্ধান্তকে, শিক্ষা মন্ত্রক এই সিদ্ধান্তকে সরে আসবেন। বেসরকারি স্কুল কলেজের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি যতক্ষণ আছে ততক্ষণ অন্তত অন্তর্বর্তীকালীন সরকারের ওই সিদ্ধান্তের আলোকেই একটা শিক্ষাগত যোগ্যতার মিনিমাম স্ল্যাব নির্ধারণ করবেন, যাতে অন্তত শিক্ষিত মানুষরা এই পদগুলোতে থেকে মিনিমাম একটা ভাবমূর্তি রক্ষা হয়।
আর যে কথা উপসংহারে বলছি সেটি হলো যে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির ব্যবস্থাটা এটি তুলে দিয়ে নতুন কোনো যুগোপযোগী সিদ্ধান্তের আলোকে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো পরিচালনার জন্য একটা যুগোপযোগী, সময় উপযোগী, যুগান্তকারী সিদ্ধান্ত এই সরকার গ্রহণ করবেন, এই প্রত্যাশা থেকেই শেষ করছি। ধন্যবাদ।